দেখি লাগে কিনা। কাজ আসলে লাভ, না আসলেও লস নেই। আর তোমাকে বললাম না, সেদিন বুয়াকে ফোনে কারো কাছে টাকা চাইতে শুনেছি আমি। বলে দেব এরকমও বলছিল। নানু আপু আমাকে বুয়াকে ডাকতে পাঠিয়েছিল। তার থাকার কক্ষে যেতে গিয়ে আমার কানে আবসা আসে। পায়ের শব্দ শুনে তড়িঘড়ি করে কল কাটে। আর কেমন ঘাবড়ে যায়, চোর ধরা পড়ার মতন মুখ কাচুমুচু করে। চলো মিশনে নামি, বাকিটা দেখা যাক। কথাটা শেষ করতেই নৃত্য নীতির কানের পাশে মুখ নিয়ে ফিসফিস করে আবারও বলে, এমনভাবে বলছে মনে হচ্ছে দেওয়ালেরও কান আছে বোধহয়। আর তারা শুনে ফেললে বড়সড় সমস্যা হয়ে যাবে। সেদিন সকালে নীতি যখন ক্লোরোফর্ম স্প্রে বোতলটা দেখেছিল আর পাশে থাকা নৃত্যকেও ডেকে দেখায়, নীতি অতটা না ভাবলেও নৃত্য ভাবে আর বলে, ক্লোরোফর্ম স্প্রে, এটা দিয়ে তো মানুষকে অচেতন করা হয়। বাড়িতে এটা এলো কি করে? কে কিনবে? কি জন্য? সম্প্রতি কয়েকদিন আগের ঘটনা তার মনে সাড়া দেয়। এটা ইভানের বারান্দা বরাবর নিচে পড়ে আছে। এই নিয়ে সন্দেহটা জোরালো হয়। নৃত্য বলে, আচ্ছা, কোনোভাবে এটা সেদিন রাতে ইউজ করা হয়নি তো? না মানে ভাবিমনির নাকি সেই রাতের কথা কিছুই মনে পড়ে না। আবার ভাইও সেম বলছিল। ভাইয়া না হয় ড্রিঙ্ক করে, তার মনে না থাকা অতটা অস্বাভাবিক নয়। তবে ভাবিমনির গোটা রাতের কথাই মনে করতে পারে না কেন? কিছু তো সমস্যা আছে। তাকে মেবি অচেতন করা হয়েছিল। আমার তো প্রথম থেকেই এরকমটা মনে হয়। আচ্ছা আপু, আমি তো ছোট, তাই এই নিয়ে কথা বললে খারাপ দেখাবে। তাই তুমি ভাবিমনির থেকে শুনে নিও, পরে আমাকে বলো সেখান থেকে কোনো ক্লু পাওয়া যায় কি না। আর ক্লোরোফর্ম স্প্রে এটা নিশ্চয়ই কেউ ভালো উদ্দেশ্যে আনেনি, কারো ক্ষতির জন্যেই। এটার সাথে ওটার কোনো সম্পর্ক নেই তো? জানাটা জরুরি। বুয়া কিচেনে পাস্তা বানাচ্ছে। ইউটিউব দেখে নৃত্য বলে যাচ্ছে কিভাবে কিভাবে মশলাপাতি কোন সময় দিতে হবে। নৃত্যের নাকি পাস্তা খেতে মন চাইছে, তাও এক্ষুনি। বুয়া ভাত, গোশ, ডাল, হরেক রকমের পিঠা বানাতে পারলেও এসব শহুরে ছেলে মেয়েদের খাবারগুলো তেমন পারে না। নৃত্য পাস্তার কথা বললে বুয়া ভালো হবে না জানায়। শিরিন সুলতানা তারপর তনুচাকে এসব বানাতে দেখলেও এখনো আয়ত্তে আসেনি তার, তাই ঠিকঠাক পারে না জানায়। কিন্তু নৃত্য নাছর বান্দার মতো বলে সে ইউটিউব থেকে বলে বলে দিবে। হঠাৎ নৃত্য ইউটিউব থেকে একটা ভিডিও জোরে সাউন্ড দিয়ে টেনে অন করে দেয়। সিসিটিভি ফুটেজ চেক করে ধরা পড়লেন মূল আসামি। গোপন ক্যামেরার এক এক করে সব তথ্য উন্মোচন হয়। বাড়ির গৃহকর্মীর সহযোগিতায় এমন জঘন্য অপরাধ সংঘটিত হয়। গৃহকর্মীর সহ মূল অপরাধী বর্তমানে জেল হাজতে। বুয়া প্যানে খুন্তি দিয়ে নাড়ছিল আর তার হাতে মৃদু কাঁপছিল আর তার হাত মৃদু কাঁপছিল। নৃত্য ক্যাবিনেটের উপর বসে চোরা চোখে সবটা অবলোকন করছে। ভিডিও পোস্ট করে নৃত্য এক লাফে নেমে দাঁড়ায়। খুঁজে খুঁজে কিসমিসের কৌটো বের করে, তার থেকে হাতে কয়েকটা কিসমিস নেয়, মুখে পুরে চিবুতে থাকে। কিসমিস খেলে নাকি বুদ্ধি বাড়ে। এবার বুদ্ধি বাড়িয়ে সে ফিল্ডিংয়ে নামে। গম্ভীর মুখশ্রীতে বুয়ার পানে চায়, কপালে প্রগাঢ় ভাঁজ ফেলে ভারিক্কি গলায় বলে, তুমি বোধহয় জানো না, আমাদের বাড়িতেও গোপন ক্যামেরা আছে, যেটা বাড়ির কোনায় কোনায় লুকিয়ে রাখা। আমি আজকে কিছু কারণে পুরনো ফুটেজ চেক করছিলাম। সেই সময় সেদিন, যেদিন তনুজা ভাবি আর ভাইয়া এক রুমে ছিল, সেদিনকার পুরো ঘটনা দেখেছি। বুয়ার হাত পায়ের কম্পন ক্রমশ বাড়তে থাকে, কপালে বেয়ে ঘাম ছড়ছে। অতটা না জানলেও টিভি সিনেমা দেখে সে সিসিটিভি ক্যামেরা সম্পর্কে অল্প স্বল্প জানে। এই বাড়িতে শুধু মেইন গেটের দুই দিকেই তো দুটো সিসিটিভি ক্যামেরা এ যাবৎকালে দেখে আসছে সে। বাড়ির ভিতরে আছে তা তো অজানা তার। আর বড়লোকদের ব্যাপার স্যাপার সে জানবে কি করে? তাদের সম্বন্ধে জানা বোঝার সাধ্যি তার আছে নাকি? নৃত্যের কথায় বুয়া ভরকায়, হক চকায়। নৃত্য পুরো দমে সুন্দর করে মিথ্যে বলে কথা বের করতে চায়। ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে তুমি তনুজা ভাবিকে। এতটুকু বলে থামে নৃত্য। বুয়ার হাত পা পাথর হয়ে কাঁপছে। খুন্তি দিয়ে নাড়তে গিয়ে হাত থেকে ছিটকে নিচে পড়ল। মুহূর্তেই ঝনঝনিয়ে শব্দ চারিদিকে ছড়ায়। নৃত্য কপালের ভাঁজ গাঢ় করে বলতে থাকে, কেন করেছো এসব? কে বলেছে তোমায়? বলো আমায়। তাছাড়া বাড়ির সবাইকে কিন্তু ফুটেজগুলো দেখিয়ে দেব। শেষে জেলের ঘানি টানতে হবে কিন্তু। তাই বলছি, সময় থাকতে থাকতে সত্যিটা বলে দাও।
পাস্তাগুলো প্যানে লেগে ধরেছে, পোড়া পোড়া গন্ধ বেরুচ্ছে। বুয়ার সেদিকে মনোযোগ নেই। সে রীতিমতো কাঁপছে আর ঢোক গিলছে। নৃত্যের সন্দেহ আর টোপটা ঠিক লাগছে। বুয়া নিজেকে স্বাভাবিক রাখতে মেকি রাগ দেখিয়ে জোর গলায় বলে, ক- ক- কি কইতাছো তুমি? আমি কি করব? হ্যাঁ, মাথা মুন্ডু ঠিক আছে তোমার? হুদাই কি সব কইতাছ? আর কিসের? বুয়া জোর গলায় নিজেকে জাহির করতে চায়। নৃত্য এক হাতে চুলটা অফ করে, তারপর চলে যাওয়ার জন্য পা বাড়ায় আর বলে, জানি তো, এমনি এমনি বলবা না। যাই, এখনই পুলিশকে ফোন করে আসতে বলে, আর ফুটেজগুলো এক এক করে সবার ফোনে দিয়ে দেয়। পুলিশের দু চার গা পড়লে গড় গড় করে মুখ খুলবে। নৃত্য পা বাড়ায়। পুলিশের নাম শুনে বুয়ার পায়ের তলার মাটি সরে যায়। চোখে অন্ধকার দেখতে থাকে। হঠাৎ ডোকরে কেঁদে ওঠে বুয়া। নৃত্যের হাত দুই হাতে আঁকড়ে ধরে, হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে, আল্লাহর দোহাই লাগে, নিত্যমা, আমার তুমি পুলিশের ডাইকো না। বিশ্বাস করো, আমার কোনো দোষ নাই গো। আমি ইচ্ছা কইরা কিছুই করিনি। নৃত্যের মনে খুশির ঝিলিক দেখা যায়। তাদের বাড়ির বাইরে সিসিটিভি ক্যামেরা থাকলেও ভেতরে নাই। এটা তো একটা আন্দাজে ঢিল ছুঁড়ে ছিল, তবে কিছু সন্দেহও ছিল। অল্প স্বল্প মিথ্যে থেকে যদি ভালো কিছু হয়, তাহলে সেটা নিশ্চয়ই দোষের কিছু নয়। যাকে ভালোই হলো। নৃত্য বুয়ার একটা হাত ধরে টানতে টানতে লিভিং রুমে আনে, যেখানে আগে থেকেই নীতি বসেছিল। নৃত্য তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল, কে বলেছে আর কি জন্য এসব করেছো সবটা খুলে বলো। ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে কাঁদতে আওড়ায়, বিশ্বাস করো, তোমরা আমি নিজের থেকে কিছুই করিনি। আমারে কইছিল তাই। নীতি প্রশ্ন ছুড়ে দেয়। কে বলেছিল? কান্নার বেগ বাড়িয়ে জবাব দেয়, আমি ছেলেটার নাম জানি না, তবে দেখছি কয়বার। দিব্য নিজের রুমে ছিল। দুপুরে ভাত ঘুম দিয়ে এখন ফ্রেশ হয়ে বাইরে যাচ্ছিল। সিঁড়ি ভেঙে নিচে নামতে গিয়ে বুয়াকে কাঁদতে আর তাকে ঘিরে নৃত্য নীতি দুই বোনকে অগ্নি চক্ষু নিয়ে দাঁড়িয়ে দেখে বার কয়েক পলক ঝাপটাই দিব্য। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গিয়ে ধমক দিয়ে বলে, কি হচ্ছে কি এখানে? তোরা কি করছিস? আর বুয়ার কি হয়েছে? দুই বোন ঘাড় ঘুরিয়ে দিব্যর দিকে এক পলক চাইল। বুয়া মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। নীতি তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, কি হয়েছে সেটা বুয়া নিজে বলবে। সেদিন ও ভাবিমণির সাথে কি করেছে সেটা বলবে। দিব্যের চোখে মুখে বিস্ময় প্রকাশ পায়। ও তো একদিন ধরে আসল ঘটনা জানার জন্য মরিয়া ছিল। দিব্য ত্রস্ত পা ফেলে এগোয়। তনুজার রুমে ছিল। হঠাৎ কারো কান্নার শব্দ ভেসে আসে। উৎস খুঁজতে নিচে আসছিল। দিব্যের দিকে নজর পড়তেই তার পা দুটো থেমে যায়। একবার রুমে ফিরে যেতে চায়, কিন্তু পারে না। একজন মানুষ কাঁদছে। তারপর গরিব অসহায় মানুষের প্রতি তনুজার দরদ সহানুভূতি একটু বেশি। নিজেও যে বড্ড অসহায় তাই হয়তো। আর নয়তো তার ভেতর সুন্দর একটা কোমল হৃদয় আছে, অন্যের ব্যথায় ব্যথিত হওয়া। তাই তনুজা ফিরতে চেয়েও পারল না। এক পা করে ক্রমশ নিচে নামতে থাকে। দিব্যের হাতের আঙ্গুলগুলো মুষ্টিবদ্ধ হয়ে যায়। দাঁত কটমট করে বলে, কার কথা মতো আর কি করেছো বলো? 1 সেকেন্ড দেরি হলে খুন করে ফেলবো। ফার্স্ট অ্যান্ড ট্রুলি সবটা বলো বলো। দিব্যের ধমক দেওয়া কথাটা দেওয়ালে প্রতিধ্বনিত হতে থাকে। বুয়া কেঁপে উঠল। জরা জীর্ণ রংচটের শাড়ির আঁচলটা টেনে মুখে চেপে ধরে ডুকরে কেঁদে ওঠে। হাউমাউ করে কাঁদছে। তনুজা এগিয়ে আসে। নৃত্য দুই আঙ্গুল কানে গুজে বিরক্ত হয়ে বসে বলল, এই থামবে না, ব্যয় ব্যয় করে পাশে কেঁদো, আগে সবটা বলো। নৃত্য নীতি দুই বোনের এহেন আচরণে তনুজা চরম আশ্চর্যান্বিত হয়ে চেয়ে থাকে। তারা দুই বোন তো যথেষ্ট ভদ্র আর ভালো মনের, তাহলে এখন কি জন্য বুয়ার সাথে রূঢ় আচরণ করছে? দিব্য মানেই একটা জম। যে রাগ বাবা! তার ধমক শুনে বুয়ার হৃৎপিণ্ডটা ছিটকে বেরিয়ে আসার জো হয়েছে। বুয়া দিব্যের পা জড়িয়ে ধরে। দিব্য দাঁত কটমট করে নীতির পানে চেয়ে এক আঙ্গুল নাড়িয়ে ইশারা করলো। নীতি বুয়ার বাহু টেনে ছাড়িয়ে সোজা করে বলল, উফ, তাড়াতাড়ি বলো তো। বেশি দেরি করলে কিন্তু ছোট মির্জা ডিরেক্ট অ্যাকশনে চলে যেতে পারে। সব বলো, কে বলেছে আর কিভাবে কি করেছো সবটা বলো। বুয়া চোখের জল নাকের জল এক করে বলতে থাকে,
দিবার কপালের রগগুলো দপদপ করছে। এক হাত কোমরে, অন্য হাত কপালে স্লাইড করছে সে। তনুজা ফ্যালফ্যাল চোখে চেয়ে দেখছে আর বিস্মিত হচ্ছে। দিব্য কষিয়ে আর একটা ধমক দিতেই বুয়া হড়বড় করে বলতে লাগলো। নীতি দাঁত কিরমিরিয়ে বলল, এত দৃশ্যপট বাদ দিয়ে কিভাবে কি করেছিলে সেটা আগে বলো, পরে ওই ছেলেকে বের করছি। দিব্য একটু করে অবাক হচ্ছে, তার মানে অন্য কেউ? এখানে ইভান নয়? বুয়া কেঁদে কেটে বন্যা ভাসিয়ে দিচ্ছে। থেমে থেমে বলে। নীতি তড়িঘড়ি করে বলল। ক্লোরোফর্ম স্প্রে করো, তাই তো? তনুজার হাত পা অবশ হয়ে আসছে। তার সাথে কারো এত শত্রুতা যে সবার সামনে তাকে অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ করতে চেয়েছিল। দিব্যের মাথায় দাউ দাউ করে আগুন জ্বলছে। এটা মহিলা না হয়ে ছেলে মানুষ হলে দিব্যি আজ আর বয়স দেখতে হতো না, আচ্ছা মতো রাগ মেটাতো। তবে বয়স্ক মহিলা দেখে তার ভিতরে থাকা শিক্ষা তাকে চূড়ান্ত পর্যায়ে নেয় না। দিব্য চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে। চোখ দুটো দিয়ে তার আগুনের স্ফুলিঙ্গ বেরুচ্ছে যেন। আকাশ বাতাস কাঁপিয়ে কণ্ঠে তেজ নিয়ে বলল, তোমার লজ্জা করলো না একবারও? বিবেকে বাদলো না এসব করতে? নিজের মেয়ের বয়সে একটা মেয়ের সাথে। আর ইভান, তুমি জানো ক্লোরোফর্ম সম্পর্কে? একটু মাত্রা এদিক ওদিক হলেই মানুষের প্রাণ চলে যায়। যদি ইভানের কিছু হয়ে যেত? নীতি অবাক চোখে চেয়ে দিব্যের দিকে। যে ভাইয়ের সাথে আজ 1.5 বছর কথা বলে না, দেখেও না দেখার মতন চলে, অথচ ভাইয়ের জন্য আজ এভাবে বলছে। নীতির ভালো লাগলো। তনুজার চারিপাশটা কেমন ঘুরছে, অস্থির লাগছে। বুয়া ফুপিয়ে বলে। নীতি বুয়াকে প্রশ্ন করে। সে ছেলেটা কে? দিব্য ঝটকা খায়। বন্ধু? কে সে? অনেকক্ষণ ধরে ছেলেটির বর্ণনা শুনে বুঝতে পারে লিমন। তারপর একদম শিওর হয় বুয়ার ফোন থেকে ছেলেটির নম্বর নিয়ে। দিব্য চোয়াল শক্ত করে অস্ফুটে বলে। ব্লাডি বিচ, তোকে আমি খুন করে ফেলবো। দিব্য পরপর লিমনের নম্বরে কল করে। রিসিভ করতেই দিব্য ঠান্ডা গলায় বলল, তুই কোথায়? কেন, কি হয়েছে? যে প্রশ্ন করেছি তার উত্তর দে আগে। তোর সাথে আমার কথা আছে। আমি আসাদ গেটে আছি। সোহরাওয়ার্দী উদ্যানে সন্ধ্যার দিকে আড্ডা দিব। তুই আসাদ গেটেই থাক, ওখানেই থাক, আমি এক্ষুনি আসছি। দিব্য পাগলার ষাঁড়ের ন্যায় ছুটে যায়। কি জন্য এসব করেছে আর এর পরিণাম কতটা ভয়াবহ দিব্য বুঝিয়ে দিবে। দিব্যের এভাবে যাওয়া দেখে নীতি চিন্তায় পড়ে। তনুজা পাথরের মতন নিস্পন্দ চোখে চেয়ে দাঁড়িয়ে। নীতি বড় বড় শ্বাস ফেলে বলে, দিব্য রে, এভাবে যেতে দেহাটা ঠিক হলো না। ওর যে রাগ, শেষে না মার্ডার টার্ডার কিছু একটা করে ফেলে। ওকে আটকানো দরকার, কিন্তু ও তো বেরিয়ে গেল। এখন কি করি? মামিকে ফোন করবো? নীতি ফোন নিয়ে পরপর মামা, মামি, ইভানকে কল করে। রিং হয়, কেউ রিসিভ করে না। আজ অফিসে গুরুত্বপূর্ণ কাজ আছে, নিশ্চয়ই ওরা মিটিংয়ে ব্যস্ত আছে। ও শিট, কেউ ফোন তুলছে না। নীতি অসহায় চোখে চারিদিকে চাইল। তনুজার হাত ধরে ঝাঁকিয়ে বলল, আমি বুঝতে পারছি না কি করবো এখন। এখন কি করলে ভালো হবে? কিছু বলো প্লিজ। এভাবে চুপ করে থেকো না। তনুজা সম্বিত ফিরে পায়। ওর টনক নড়ল, পরপর অস্থির হয়ে বলল, দিব্যকে আটকাতে হবে। ও অঘটন ঘটিয়ে ফেলতে পারে। জলদি চলো, ওকে আটকাতে হবে। কিন্তু ও কোথায় গিয়েছে? কল দাও ওকে। তোমার কি মনে হয় ও কল তুলবে? নেভার। অলরেডি আমি দুবার ওকে কল দিয়েছি। প্রথমবার কলটা কেটে দিয়েছে, পরেরবার রিং হয়ে কেটে যাচ্ছে। নৃত্য বলল, 1 মিনিট। ভাইয়া কথা বলার সময় আসাদ গেট থাক এটা বলছিল, তাহলে? নীতি আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে রুম থেকে ব্যাগটা নিয়ে বেরোয়। তনুজা অস্থির চিত্তে বলল, আমিও যাব। বুয়া আঁচল মুখে চেপে ধরে মরা কান্না জুড়েছে। নৃত্য কানে তুলো গুঁজে নিয়েছে। সোফায় বসে এসে ফোন স্কল করছে। বুয়াকে শাসিয়েছে। সিকিউরিটি গার্ডকে ফোন করে বলে দিয়েছি, তাই পালানোর সুযোগ নেই। বাড়িতে সবাই ফেরোক, তারপর বিস্তার বসবে। অসাদ গেট একটা ফার্মেসির দোকানের সামনে একজন বন্ধুর সাথে ছিল লিমন। দিব্য ঝড়ের গতিতে বাইক চালিয়ে যায়। মাঝখানে ট্রাফিক সিগন্যালে একবার আটকা পড়ে। ছোট বড় গাড়িগুলোকে টপকে এসে ক্ষিপ্ত হয়ে ছুটে আসে। বাইকটা দাঁড় করিয়ে নেমে যায়। বন্ধু দুজন হাস্য উজ্জ্বল মুখে এগিয়ে আসে। এদিকে অতর্কিতভাবে দিব্য লিমনের শার্টের কলার চেপে ধরে, আর এক হাত দিয়ে নাক বরাবর ঘুষি দেয়। মুহূর্তেই ছিটকে রক্ত বেরোতে থাকে।
পাশে রাফি ছিল। সে দিব্যকে থামাতে চেষ্টা করে। এই দিব্য, কি হয়েছে? কি করছিস কি? দিব্যের গায়ে যেন অশরীরী শক্তি ভর করেছে, কিছুতেই তাকে দমানো যাচ্ছে না। দিব্য রক্তচক্ষু নিয়ে বিশ্রী গালি দিয়ে বলল, শুয়োরের বাচ্চা, তুই কি জন্য সব করেছিস বল? তনুজার সাথে তোর কিসের শত্রুতা? আর ইভান, ওকে কেন মাঝখানে টেনে এরকম একটা জঘন্য ঘটনা ঘটালি বল? দিব্যের কিল খুশিতে লিমনের দাঁত বোধহয় দু একটা নড়ে গিয়েছে। নাক দিয়ে মুখ দিয়ে সমানে গলগল করে রক্ত বেরুচ্ছে। লিমনের কথা বলার শক্তি নেই, তার মানে দিব্য সব জেনে গিয়েছে। এতটুকু বুঝতেই লিমনের পিলে আরো চমকে ওঠে, আত্মা শুকিয়ে এইটুকুন হয়ে যায়। এই বুঝি প্রাণ পাখিটা ছিটকে বেরিয়ে যাবে। রাগী খ্যাপাটে দিব্যর থেকে তার নিস্তার নেই। আশেপাশে লোক জড়ো হয়ে যায়, সবাই শুধু দেখছে, কেউ সাহস নিয়ে এগোই না ঠেকাতে। রাফি একা দীর্ঘদেহী দিব্যের সাথে পেরে উঠছে না। দিব্যকে থামাতে গিয়ে তার নাচেহাল অবস্থা। সিএনজি করে ওরা মাত্র অসাত গেটে আসে। নীতি ড্রাইভারকে আস্তে চালাতে বলে। ঘাড় ঘুরিয়ে নীতি এদিক ওদিক দেখছিল। হঠাৎ তনুজা নীতির বাহু ধরে ঝাঁকিয়ে বলল, নীতি, ওদিকটা দেখো দেখো দেখো, লোকজন জট পাকিয়ে আছে। ওখানে তো ভিড় কেন? নীতিও বেশ উদ্বিগ্ন হয়ে দেখে ড্রাইভারকে থামাতে বলে। ত্রস্ত হাতে ব্যাগ থেকে টাকা বের করে ভাড়া মেটায়, তারপর দৌড়ে যায়। লোকজনের ভিড় ঠেলে এগোয়। দিব্যকে আটকানো যাচ্ছে না। দিব্যের হাতে রক্ত লেগে আছে, সাদা টি শার্টে রক্তের ছিটা লেগে দিব্যের কপালে বেয়ে দরদরিয়ে ঘাম ছুটছে। তনুজা চেঁচিয়ে বলল, থামো দিব্য, থামো। নীতি গিয়ে দিব্যের হাত ধরে। তনুজা হাঁপাতে হাঁপাতে বলে, প্লিজ দিব্য, রাগটা কন্ট্রোল করার চেষ্টা করো। আর মারলে ও মরে যাবে। প্লিজ তুমি শান্ত হও আর ধীরে সুস্থে সবটা শোনো। দিব্য ঘাড় ঘুরিয়ে তনুজার দিকে চায়। নীতি আর রাফি মিলে লিমনকে ছাড়িয়ে নেয়। দিব্য চেঁচিয়ে বলে, ওকে আমি মেরেই ফেলবো। ওর সাহস কি করে হয় আমার আপনজনদের সাথে এরকম করার? এই বলে ফের তেড়ে যেতে নিলেই নীতি সামনে দাঁড়ায়, বলে, থামো, আল্লাহর দোহাই লাগে, একটু থামো প্লিজ। এটা রাস্তা। এভাবে মারামারি করলে পুলিশ এসে তোমাদেরকেই ধরবে, কিন্তু শেষে আমাদেরই বদনাম হবে। তাই বলছি, মাথা ঠান্ডা রাখো। রাফির গায়ে শরীরের ভার ছেড়ে দাঁড়িয়ে লিমন। দিব্য আঙ্গুল উঁচিয়ে ভ্রু নাড়িয়ে বলে, তনুজার সাথে তোর কিসের শত্রুতা? মাঝখানে ইভানকে কেন বলির পাঠা বানালি? বুয়াকে টাকা দিয়ে এসব করিয়েছিস, কিন্তু কেন? আর ক্লোরোফর্মে যদি ইভানের কোনো ক্ষতি হতো তখন কি হতো? আনসার মি লিমন, আনসার মি। দিব্য আশপাশ কাঁপিয়ে চেঁচিয়ে শেষের কথাগুলো বলে। লিমনের চোখ বুজে আসতে চাইছে। রক্তে মাখামাখি তার বদনখানি। ওভাবে রাফির গায়ে ভর দিয়েই থেমে থেমে কষ্ট করে বলতে থাকে, তোর ভুল হচ্ছে। আর আমার বাপের অত টাকা নেই যে টাকা দিয়ে মানুষ ভাড়া করে এসব করব। এসব আমি নয়, তৃষা করেছে। মাঝখানে আজ আমি ফেসে গেলাম। দিব্যের দুই ভ্রু গুটিয়ে আসে, পরপর অবাক হয়ে বলল, হোয়াট? তৃষা করেছে মানে? কিন্তু কেন? লিমন ব্যথায় গোঙাতে গোঙাতেই বলে, তুই তনুজাকে নিয়ে খুব গর্ব করতিস, তনুজার প্রশংসায় পঞ্চমুখ ছিলে। তারপর তৃষাকে ফোনে বিশ্রীভাবে গালি দিয়েছিলি। তৃষা সেই রাগ ক্ষোভ থেকে তোর সামনে প্রমাণ করতে চাই তনুজা ভালো মেয়ে নয়। অনেক দিন ধরে তৃষা আমার কাছে ফোনে হেল্প চাইছিল। তারপর তনুজা তোদের বাড়িতে যাওয়ার পর তৃষার রাগ বেড়ে যায়। ও ভাবে তুই তনুজাকে বাড়িতে আশ্রয় দিয়েছিস, কিন্তু তুই তো জানিসই না আন্টি তনুজাকে এনেছিল। ও বাড়িতে তনুজা থাকলে তোদের দুজনের সম্পর্ক আরও গাঢ় হবে। এই ভেবে তৃষা এমন ছক কষে। এক, তনুজাকে ও বাড়ি ছাড়া করা। দুই, তুই নিজে যেন তনুজাকে বাজে মেয়ে ভাবিস। তৃষার বিশ্বাস ছিল তৃষাকে যে গালিগুলো দিয়েছিস স্বয়ং তুই নিজে সেগুলো তনুজাকে দিবি, কিন্তু সব উল্টো হয়। তনুজাও বাড়ির বউ হয়ে গেল, আর তনুজার প্রতি তোর অন্ধবিশ্বাস রয়েই গেল। দিব্য দাঁত কিরমিরিয়ে বলে, তোর লজ্জা করলো না তৃষার কথা মতো এরকম করতে? একটা মেয়েকে সবার সামনে খারাপ প্রমাণ করতে? কতটা নীচ তোর মন মানসিকতা! ছি, আমার ঘেন্না হচ্ছে। এরা এক একটা আমার বন্ধু ছিল। একটু থেমে তনুজার দিকে এগিয়ে গিয়ে বলে দিব্য, তনুজা, এবার তোমার পালা। পায়ের থেকে জুতা খুলে ওকে পিটাও। এটা তোমার দিক হতে শাস্তি।
তারপর তোকে আমি পুলিশে দিব। তনুজা নিষ্প্রভ চোখে চেয়ে দিব্য ফের বলল। কি হলো, যা বলছি তাই করো। দিব্যের ধমকানিতে মৃদু কেঁপে ওঠে তনুজা, মিহির স্বরে বলে। থাক না দিব্য, থাক, এমনিতে অনেক মেরেছ। দিব্য কথা না বলে সরাসরি তনুজার হাত ধরে। আচমকা হাতটা ধরায় তনুজা বিব্রত বোধ করে। তনুজা কিছু বলার আগেই দিব্য তাকে এগিয়ে নিতে নিতে চোয়াল ঝুলিয়ে বলে। যা বলেছি তাই করো, ওকে জুতা পিটা করবে। শুরু করো। তনুজার অস্বস্তি হচ্ছিল। সে দিব্যর ধরে রাখা হাতের দিকে এক পলক তাকায়, তো ফের দিব্যর রাগে লাল হয়ে থাকা মুখের দিকে চেয়ে বলে ওঠে। দিব্য হাতটা ছাড়ো, ছাড়ো। দিব্য রাগে ফুঁসছে, কোনো কথাই যেন তার কানে ঢুকছে না। সে যেন নিজের মধ্যে নেই। লিমন আর তৃষাকে কেটে টুকরো টুকরো করে ফেললেও তার রাগ মিটবে না, এতটুকু শান্তি হবে না, সে স্বস্তি পাবে না। এতটা রাগ ক্ষোভ দিব্যের হচ্ছে। দিব্য রাগে কাঁপছে। রাগেশ্বরে গলার স্বর চড়িয়ে দিব্য ফের বললেন। যা বলেছি তাই করো। নত যেন বড় দ্বিধাদ্বন্দ্বে পড়লেন। মুখ খুলতে নিয়ে ব্যথায় মাথাটা ঝিমঝিম করে ওঠে ওর, তবুও রাগ ক্ষোভ নিয়ে আওড়ায়। দিব্য, আজ আমায় খারাপ বলছিস? তুই নিজে কি? তুই বোধহয় ধোয়া তুলসী পাতা। তনুজাকে নিয়ে তোর এত বাড়াবাড়ি? হ্যাঁ, আমি তৃষার কথাই সব করেছি। এর পিছনে তনুজার ওপর আমার রাগ ছিল। সেদিন ডিআর কমপ্লিট করতে ওকে প্রপোজ করে কত বড় কথা বলেছিল, অপমান করলো আমায়। কিন্তু ঠিকই তো কদিন পর তোর প্রেমে পড়লো। সেই রাগ থেকে আমি তৃষাকে হেল্প করি। আর আজ তুই বড় বড় করে বলছিস? আরে আমাদের সাথে বাজি ধরে তো তনুজাকে প্রেমে ফেলতে গিয়েছিলি তুই। দারুণ অভিনয় করলি মাইরি, অভিনয়ে মাত করলি। তনুজা তোর প্রেমে পড়লো, ওদিকে তুইও, কিন্তু ওটা তো বাজি ধরাই ছিল। আর তুই আমাকে বলছিস নিজের দিকে তাকা? হা, বড় ভাইয়ের হবু বউ। যদিও তৃষা বন্ধু ছিল, তারপরে তো সেই সময় তৃষার পরিচয় ছিল তোর ভাইয়ের হবু বউ। তাকে নিজে পালাতে হেল্প করলি, ইভেন একসময় ফোনে দুজনে রিলেশনে গেলি। হা। পরপর সবটা শুনে তনুজার মাথায় আকাশ ভেঙে পড়ল। তনুজা বাক রুদ্ধ হয়ে যায়, শুদ্ধ হয়ে বিমূঢ় ঠাই দাঁড়িয়ে রয়। দিব্য সম্পর্কে এমন কিছু শুনতে হবে তা স্বপ্নেও ভাবেনি সে। দিব্যের উঁচু মাথাটা মুহূর্তেই নুইয়ে আসে। কোথাও একটা অপরাধ বোধে ভুগছে সে। আজ নিজের কাছেও সে স্বচ্ছ নয়। কথাগুলো তো মিথ্যা নয়, তনুজার দিব্যের প্রতি ঘেন্না হচ্ছে। সে বাজি ধরা প্রেম ছিল, পুরোটাই অভিনয় ছিল, আর সত্যিই তার তৃষার সাথেও। এসব শুনে দিব্যের প্রতি ঘৃণার মাত্রা বাড়তে থাকে। পরপর সম্বিত ফিরে পেতেই তনুজা তৎক্ষণাৎ দিব্যের ধরে রাখা হাতটা এক হাত টেনে দিয়েছে। হাতটা ছাড়ো, আমার হাতটা ছাড়ো দিব্য। তোমার কোনো রাইট নেই এভাবে যখন তখন আমাকে ছোঁয়ার। একটা কথা কান খুলে শুনে রাখো, নেক্সট টাইম আমার সাথে কথা বলতে হলেও 2 বার ভেবে কথা বলবে। আমি তোমার গার্লফ্রেন্ড নই, মনে রাখবা। আমি তোমার বড় ভাইয়ের বিয়ে করা বউ, হবু বউ নই। তনুজার ধরে রাখা হাতটা মুহূর্তেই ছেড়ে দেয় দিব্য, সাথে মাথাটা নুইয়ে পড়ে তার। মনে রাখবা, আমি তোমার বড় ভাইয়ের বিয়ে করা বউ। দিব্যর কানে বার কয়েক কথাটা ঝনঝনিয়ে বাজতে থাকে। কিছু পলক সময় নিয়ে দিব্যের মুখ থেকে অস্ফুট স্বরে বেরোয়, সরি। ওদিকে রাফি লিমনকে নিয়ে কেটে পড়ে। সিএনজি ডেকে উঠে বসে হাসপাতালে নেওয়ার জন্যে। নীতি শান্ত গলায় বলল, বাড়ি চলো। আর আমার মনে হয় আপাতত তৃষার ব্যাপারটা হাইডে রাখাই বেটার হবে, কারণ তৃষা এসব করেছে, সেসব তুলে ধরতে গেলে তোমাদের দুজনের বিষয়টি সবার সামনে আসবে। আমি জানি না ভাইয়া কিভাবে নেবে ব্যাপারটা, কিন্তু নানু আপু ঠিকভাবে নেবে না। তাই বলছি, এখন এইসবের পেছনে বুয়া আর লিমন ছিল, এইটুকু মানে সবাইকে জানানো ভালো হবে। পরে কোনো উপযুক্ত সময় ধীরে স্থিরভাবে ভাইয়াকে জানানো যাবে। তৃষার নাম কর্ণকুহরে পৌঁছতেই দিব্যর কপালের শিরা ফুলে ফেপে ওঠে। পরপর নুইয়ে থাকা মাথাটা উঁচু হয়, হাতের আঙ্গুল মুষ্টিবদ্ধ করে কণ্ঠের সমস্ত ক্রোধ ঢেলে বলে ওঠে, তৃষা, ও চিনে না আমাকে, চিনে না সাফন দিব্য মির্জাকে। ওর কত বড় স্পর্ধা আমার বাড়ির বুয়াকে দিয়ে এত বড় নোংরা কাজ করেছে। এর শাস্তি কতটা ভয়াবহ হতে পারে ও ভাবতেও পারবে না। তৃষাকে আমি দেখে নেব।
আশেপাশের মানুষের জটলা ধীরে ধীরে কমতে শুরু করেছে। ব্যস্ততায় ঠাসা নগরীর ব্যস্ত মানুষেরা যার যার কাছে ফিরতে থাকে। এই শহরের কত রং, কত ঢং, দিন দুপুরে কত কি ঘটে, এসব দেখে শুনে অভ্যস্ত তারা। রাস্তায় মারামারি, হানাহানি এসব আহামরি কিছু নয়। আর নিজ কাজে প্রত্যেকে এতটাই ব্যস্ত যে সময় নষ্ট করে কৌতূহলী হয়ে থাকার ঝো বা ইচ্ছে দুটোই খুব কমই থাকে। দিব্য যখন তৃষাকে দেখে নিবে হেন তেন বলছে, সেই সময় তনুজা মুখ খোলে। রুষ্ট কণ্ঠে বলে সে, ব্যাস দিব্য, ব্যাস, অনেক হয়েছে। তোমাকে এতটা প্রতিশোধ পরায়ণ হতে হবে না। অন্যকে দেখে নেওয়ার আগে ভালো করে নিজের দিকে একবার তাকাও। তৃষা এসব এমনি এমনি করেনি, সে কিন্তু রাগ ক্ষোভ থেকেই এটা করেছে। হ্যাঁ, তার হিংসা, রাগ ক্ষোভ পুরোটাই ভুল। তবে তৃষার জন্য এই রাগ হওয়া, সেই রাগ মেটাতে ষড়যন্ত্র করার জন্য পরোক্ষভাবে কেউ না কেউ দায়ী। আজকাল অহরহ পেপার, পত্রিকা, সোশ্যাল মিডিয়া দেখা যায় তৃষার মতন ষড়যন্ত্রকারীদের হাতে নিরীহ কাউকে বলি হতে। সবার কাছে তৃষারা যেমন অপরাধী, ঠিক তেমনই তৃষারা যার জন্য এমন হিংস্র হয়, সেও সমান দায়ী। জানো দিব্য, জানো তুমি তৃষারা এমন হয় কি জন্য, কিভাবে তারা এতটা হিংস্র হয়? পরোক্ষভাবে তাদেরকে ষড়যন্ত্রী বানায় কে, জানো তুমি? নীতি তার সরু ভ্রু দুটো কুঞ্চিত করে তনুজার পানে চেয়ে, দিব্য নির্বোধের মতন চেয়ে। তনুজা কি বলতে চাইছে তা তার বোধগম্য হচ্ছে না। তনুজা মনে মনে তাচ্ছিল্য হাসল। পরপর দিব্যের দিকে আঙ্গুল তাক করে বলল, তোমার মতো দিব্যরা, তোমার মতো প্রতারণাকারী দিব্যরা সমাজে তৃষাদের তৈরি করে। নিজ ভাইয়ের সাথে প্রতারণা করে, ভাইয়ের এক্স এর সাথে রিলেশনে যায়। এখানেই শেষ নয়, কাহিনী তো আরো বাকি আছে। তারা তো রিলেশনটাকে টাইম পাস হিসাবে নেয়। আজ এর সাথে টাইম পাস, কাল ওর সাথে টাইম পাস। আজ একে ভালো লাগলো, রিলেশনে গেলাম, তো কাল আরেকজনকে ভালো লাগলো, নাও ব্রেকআপ। তারপর আরেকজনের সাথে রিলেশন তৈরি করা, সুন্দর অভিনয় করা। তনুজার তাচ্ছিল্য করে বলা প্রত্যেকটা কথা দিব্যের বুকে ছুরির মতো বিঁধছে। ক্ষত বিক্ষত হচ্ছে তার হৃদয়টা। দিব্য চোখ দুটো বন্ধ করে নেয়, তারপর পলক তুলে শূন্য দৃষ্টিতে উপরের দিকে তাকায়। অন্য সময় হলে দিব্য জোর গলায় বলতো, বিশ্বাস করো তনু, তুমি কখনোই আমার টাইম পাস ছিলে না। বন্ধুদের সাথে বাদি ধরে তোমাকে প্রেমে ফেলতে গিয়ে আমি নিজেই তোমার প্রেমে পড়ে যাই। হ্যাঁ, আমি এর আগেও রিলেশনে গিয়েছি, কিন্তু তৃষার প্রতি আমার কোনোদিনও তেমন ফিলিংস আসেনি। এছাড়াও বন্ধুদের সাথে ঘুরতে ফিরতে গিয়ে অনেক সময় মেয়েদের সাথে ফ্লার্ট করেছি, কিন্তু তাদের কারোর প্রতি আমি ভালোবাসা অনুভব করিনি। কখনো কারোর জন্য তোলা হয়নি, কাউকে এক পলক দেখার জন্য এক ফোঁটা ছটফট করেনি আমার হৃদয়। তাদের কারোর জন্য অস্থির হইনি আমি, কিন্তু তোমার জন্য পাগলামি করেছি আমি। কনকনে শীতের সকালে ঘুম থেকে জেগে কুয়াশার চাদরে মুড়িয়ে রাখা 1.5 ঘন্টার পথ বাইক চালিয়ে ফুল নিয়ে গিয়েছি তোমার জন্য, শুধু তোমার জন্য। তোমাকে আমার প্রতি দুর্বল করতে গিয়ে তোমার আগেই আমি তোমাকে বিমোহিত হয়েছিলাম। আকাশ বাতাস কাঁপিয়ে জোর গলায় বলতে পারবো, আমি তোমার সাথে চিট করিনি, আমি সত্যি তোমাকে ভালোবাসি। এখানে এক ফোঁটা মিথ্যা নাই। তবে আজ কেন জানি নিজের হয়ে নিজের ভালোবাসার জন্য সাফাই গাইতে ইচ্ছে করলো না দিব্যের। সম্পর্কের জটিল সমীকরণ এসে দাঁড়ালো তাদের মধ্যে। এতদিন দিব্য ইভানকে দায়ী করত, কিন্তু আজ মার্বেলের মতো স্বচ্ছ আর পরিষ্কার হয়ে গেল বিষয়টা। ইভান নয়, এসবের পিছনে ছিল তৃষা। এতদিন ইভানের উপর রাগ, ক্ষোভ, জেদ নিয়ে তনুজাকে ফের নিজের করে পাওয়ার স্বপ্ন দেখলেও আজ মুহূর্তেই ফিরে পাওয়া প্রতীক্ষায় থাকা মন কেমন মিইয়ে আসে দিব্যের। দিব্য ভগ্ন অপরাধী মন নিয়ে মাথাটা নুইয়ে ফেলে। তনুজা বড় বড় শ্বাস ফেলে নীতির দিকে তাকালো, দীর্ঘশ্বাস ফেলল, বলল, নীতি, আমার মনে হয় সত্যিটা বলে দেওয়াই বেটার। কোনো কিছু লুকানো ঠিক নয়, পাছে কি সমস্যা হতে পারে। দিদুন যেভাবে ন্যায় নেবে, তারপর উনিও যেভাবে ন্যায় নেবে। তবে আমি কোনো মিথ্যে ছলনার মধ্যে নিজেকে রাখতে চাই না, কোনো কিছু লুকাতে আড়াল করতে চাই না। নীতি অস্থির চিত্তে বলল, তুমি আমার কথাটা একটু রিয়েলাইজ করার চেষ্টা করো ভাবিমণি। দেখো, দিদুনকে তো তুমি চেনোই, বড্ড পুরোনো আমলের ধ্যান ধারণা তার। তোমার আর ছোট মির্জার কথাটা জানলে প্রচন্ড অসন্তোষ হবে। এবার আসি ভাইয়ার কথায়। ভাইয়ার মন মানসিকতা সম্পর্কে পুরোপুরি না হলেও আমি অল্প স্বল্প অবগত আছি। ছোট থেকে ভাইয়াকে দেখছি আমি। আমার মনে হয় তোমাদের রিলেশনের কথা জানলে ভাইয়া এই সম্পর্কটা স্বাভাবিক রাখতে পারবে না। যেহেতু তোমাদের বিয়ে হয়েই গিয়েছে, এখন থেকে এখান থেকে ফেরার উপায় নেই আর।
তনুজা তৎক্ষণাৎ বলে উঠল, নীতি তুমি ভুল বুঝছো। আমি ফিরে আসার কথা আজ পর্যন্ত বলিনি। প্রথম প্রথম ওনাকে দায়ী করলেও আমি এটা তখনও বলিনি, আর আজও আমি ফেরার কথা বলছি না। দিব্য আড়ালে তপ্ত নিঃশ্বাস ফেলল, নিজেকে স্বাভাবিক করে বলল, নীতি, তুই ঠিক বলেছিস। আপাতত তৃষাকে হাইডে রাখ। দিদুন ভুল বুঝে উল্টাপাল্টা কিছু করতে পারে। আর একবার সোসাইটিতে যেটা রটেছিল ফের ওরকম কিছু রটালে ইভানের সমস্যা হবে। ও মানসিকভাবে ফের অসুস্থ হতে পারে। এই জন্য হলেও সবটা প্রকাশ করার দরকার নাই। সমাজের লোকের কানে একবার কথাটা গেলে আলোর গতিতে ছড়িয়ে দিবে। মির্জা বাড়ির বড় ছেলের বউয়ের তাদের ছোট ছেলের সাথে সম্পর্ক ছিল, এই ভেবে দিব্য কাট কাট গলায় বলল। দিব্যের বলা ইভানের মানসিক ট্রমার কথা শুনে তনুজা এবার একটু দমে যায়, আর কিছু বলে না। দিব্য নীতিকে উদ্দেশ্য করে বলে, সন্ধ্যা হয়ে আসছে। নীতি, তুই তো। থেমে যায় দিব্য। তনুজার নাম সম্পূর্ণ করে না, মস্তিষ্ক সজাগ হয়। তনুজার বলা কথাটা পরপর স্মরণে হয়। 2 সেকেন্ড পর ম্লান স্বরে বলে, নীতি, তুই ওনাকে নিয়ে বাড়ি চলে যা। নীতি শুধিয়ে ওঠে, তুমি যাবে না? তুমিও চলো, তোমার সাথে তো যাওয়া যাবে। দিব্য এদিক ওদিক তাকালো, আমার কাজ আছে, আমি পরে যাব। তারপর একটা রিক্সা থেকে হাত উঁচিয়ে ডাকলো। এই খালি। পরপর রিক্সা আসতেই দিব্য ভাড়া মিটিয়ে দেয়। এক পলক তনুজার দিকে চাইল, তড়িৎ নজর সরিয়ে নীতির দিকে বলল, যা বললাম তাই কর। আর হ্যাঁ, বাসায় পৌঁছে মেসেজ দিস। নীতির মুখটা মলিন হয়ে আসলো, বুকের ভিতরটাই কষ্ট অনুভব হচ্ছে, তবে বাইরে প্রকাশ করছে না সে। সেদিন রাতে দিব্য যখন নীতিকে তনুজার থেকে শুনতে বলেছিল, তারপর দিব্যের তনুজার দিকে তাকানো, তনুজার দিব্যকে এড়িয়ে যাওয়া, সবটাই নজরে আসে নিধির। সে অনুমান করেছিল, তবে একদম শিওর ছিল না। আজ যখন নিজ কানে শুনল, সেই মুহূর্তে চিনচিনে ব্যথা হয় বুকে। এখন দিব্যের মলিন মুখটা দেখে নীতির মায়া হচ্ছে। ইস, সবাই কেমন ভুল জায়গায় গিয়ে ফেসে যায়। তাদের বাড়ির ছেলে মেয়েদের ক্ষেত্রেই কেন এমন হচ্ছে? নীতি উত্তর খুঁজে পায় না প্রশ্নের। মির্জা বাড়ির লিভিং রুম জুড়ে পিনপিনে নীরবতা বইছে। তনুজা আর নীতি বাড়ি ফেরার পরপরই ইভান আর শিরিন সুলতানা আসেন। নীতির নম্বর থেকে মিসড কল উঠে আসে দেখে মিটিং শেষে ইভান ব্যাক করে, এদিকে রিসিভ করে না। এরই মধ্যে শিরিন সুলতানা ইভানের অফিস রুমে এসে বাসায় ফেরার কথা বলেন। নূরজাহান বেগম ফিরে নৃত্যর থেকে সবটা শুনে বৌমাকে ইভানকে সাথে নিয়ে তাড়াতাড়ি আসতে বলেন। ইভান 2 হাত প্যান্টের পকেটে গুজে শটান দাঁড়িয়ে। নূরজাহান বেগম গম্ভীর মুখে বসে আছেন। ওনার পায়ের কাছে মেঝেতে বসে বুয়া কেঁদে চলেছে সেই আসার পর থেকে। তনুজা সহ বাকিরা দাঁড়িয়ে। নীতি পরপর সবটা বলে, বুয়া কিভাবে কি করেছে আর কার কথা মতো। নূরজাহান বেগম গম্ভীর গলায় শুধালেন, তা ওই ছেলে কি যেন নাম বললে? ও হ্যাঁ, মনে পড়েছে, লিমন। তো সে কেন এরকম করেছে? তার সাথে নাত বউয়ের কিছু শত্রুতা? আর নাত বউকে চিনেই বা কিভাবে? তনুজা দৃষ্টি নত করে দাঁড়িয়ে। ইভান কোনা চোখে তনুজাকে পরখ করছে। তনুজার মুখশ্রী ভীত সন্ত্রস্ত লাগছে। তনুজা কি জবাব দিবে ভেবে পাচ্ছে না। তার মধ্যেই নীতি হড়বড় করে বলে ওঠে, আরে নানু আপু, এখনকার সময় কাউকে চেনা আবার ব্যাপার নাকি? কলেজে যাওয়া আসার পথেই দেখেছে হয়তো। আর ওই ছেলে ভাবিমণিকে প্রপোজ করেছিল, ভাবিমণি ঠাস করে চর মেরে রিজেক্ট করেছিল। সেই প্রত্যাখ্যান মেনে নিতে না পেরে এই ষড়যন্ত্র করে। এবার বুঝলে? নূরজাহান বেগম ভেতরে ভেতরে একটু খুশি হলেন, মনে মনে সন্তুষ্ট হলো। যাকে নাতবউ চট্টর মেরেছিল, ভালোই করেছিল। তবে উপরে কিছুটা প্রশ্ন জাগছে। তবে এখানে সবার মাঝে তনুজাকে প্রশ্ন করে বিব্রতকর অবস্থায় ফেলতে চায় না সে, আর না তো সবার মাঝে কোনোভাবে ছোট করতে। তাই আপাতত প্রশ্নগুলো মনের এক কোণে ঠেসে রাখে। নূরজাহান ফের জিজ্ঞাসা করলেন, দিব্য কই? সে ফিরল না? ছেলেটাকে কি বেশিই মেরেছে খুব? শুধু বেশি? খুব বেশি। কয়েকটা দাঁত পড়ে যাবে সর। আর ঠোঁট কেটে যা তা অবস্থায়। ইস, রক্ত টক্ত দেখে তো শেষে গিয়ে আমার একটু মায়াই হলো। আর অকালেই বেচারার কয়েকটা দন্ত অক্কা পাবে।
এই দেখে তো রীতিমতো একদম আমার মায়াই হলো। আহারে বেচারা, এই ফোকলারে কোন মেয়ে বিয়ে করবে এখন? নৃত্য সশব্দে হেসে উঠল। নূরজাহান দুই বোনের দিকে চোখ গরম করে তাকালো। নীতি জিভে কামড় দিয়ে থেমে যায়। শিরিন সুলতানা বললেন, মা, তাইলে আমি পুলিশকে ফোন করি, বুয়াকে এসে নিয়ে যাক। এভাবে ঘুমের ওষুধ আর ক্লোরোফর্ম দিয়ে অচেতন করা দণ্ডনীয় অপরাধ। যদি বড়সড় অঘটন করতো তখন কি হতো? তাই ওকে সাজা পেতে হবে। সাথে ওই ছেলের নামেও ডায়েরি করব। সে নাম শুনলেই আবার হাউমাউ করে কেঁদে ওঠে বুয়া। নূরজাহান বেগমের দুই পা জড়িয়ে ধরে বিলাপ করতে থাকে। নূরজাহান চ শব্দ উচ্চারণ করে এক হাতে ছাড়াতে ছাড়াতে বলেন, আহ, ছাড়ো তো, আর থামো। কানটা ঝালাপালা করে দিলে তো দেখছি। আর এখন কাঁদছো, আগে মনে ছিল না? সেই জন্যই কখনো অন্যায় করতে হয় না। আজ না হয় কাল ধরা পড়তেই হয়। স্বচ্ছ থাকতে হয়। আর কিছু হোক বা না হোক, দিন শেষে নিজের কাছে নিজে স্বচ্ছ। আমি ভালো আছি বলে গর্ববোধ করা যায়। শিরিন মোবাইল বের করে ডায়াল করতে যাবেন, সেই সময় নূরজাহানের ব্যগ্র কণ্ঠে বললেন, দাঁড়াও ছোট বৌমা, পুলিশে কল করার দরকার নাই। সবাই বেশ অবাক হয়। নূরজাহান ফের বলতে থাকেন, ওই ছেলের শাস্তি তো ছোট দাদু ভাই নিজ হাতে দিয়েছেই। আর বাকি রইল বুয়া। তার ঘরে ছেলে মেয়ে আছে। জেলে গেলে মেয়েদের বিয়ে থা দেওয়ার সমস্যা হয়ে যাবে। আর আমাদের দ্বারা কারো ক্ষতি হোক চাই না, তাই পুলিশে দিতে চাচ্ছি না। এক কাজ করো তুমি, এ মাসে যে কদিন কাজ করেছে হিসেব করে সেই টাকাটা ওকে দিয়ে দাও। আর এক্ষুনি একে আমার সামনে থেকে সরাও, দূর হতে বলো। কোনোদিনও যেন আমার সামনে আর এ বাড়ির ত্রিসীমানায় না দেখি। নৃত্য চোখে মুখে বিস্ময় নিয়ে বলে ওঠে, না না আপু, তুমি বুয়াকে এমনি ছেড়ে দিচ্ছ, তাও আবার টাকা দিয়ে? ও কাজ করেছে, ওটা ওর হক। সেটা তো আমরা মেরে খেতে পারি না। আর ক্ষমা করা খারাপ নয়, তাই ক্ষমা স্বরূপ ও জেল হাজত থেকে বেঁচে গেল। আর ওরা চেয়েছিল ষড়যন্ত্র করে খারাপ করতে, কিন্তু ওদের পরিকল্পনা তো ভেস্তে গেল। আমি আমার দাদু ভাইয়ের জন্য লক্ষ্মীমন্ত একটা বউ পেলাম, যা আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। সেই জন্য এ যাত্রায় ওকে ছাড় দিলাম। থেমে, যাও তোমরা রুমে যাও। ইভান দাদু ভাই, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। নাথ বউ, যাও। আর ছোট বৌমা, তুমি দিব্যকে ফোন করে আসতে বলো। আর সব শুনে একটা জিনিস ভালো লাগলো, দিব্যর ইভানের জন্য টানটা দেখে। কথায় আছে না, রক্তের সম্পর্ক কখনো ধুয়ে যায় না, পানি কাটলে দুই হয় না। খুব গর্ব করে বললেন নূরজাহান। বলতে গিয়ে দু চোখ তার চিকচিক করে ওঠে। নীতি হালকা হাসার চেষ্টা করে বলল, যাই, রুমে গিয়ে রেস্ট নেব, মাথাটা ভীষণ ধরেছে। কালকে তো আবার হোস্টেলে ফিরতে হবে। সামনের মাস থেকেই তো সেমিস্টার ফাইনাল। উফ মাম্মা, আমি আজ এক্ষুনি ঘুমিয়ে পড়বো। তাই ডিনারের জন্য ডেকে প্লিজ ডিস্টার্ব করো না, কেমন? অনেকক্ষণ ধরে নিজের সাথে যুদ্ধ করে সবার মাঝে মুখে হাসি টেনে দাঁড়িয়েছিল নীতি। ওদিকে ভিতরটা আজ তার বড্ড ক্লান্ত। নীতির একলা থাকতে ইচ্ছে করছে। কয়েকটা শব্দ গুছিয়ে সুন্দর করে মিথ্যা বলে রুমে চলে যায়। হ্যাঁ, তবে এটা সত্যি, কালকে সে হোস্টেলে যাচ্ছে। তার ছুটি শেষ। রুমে গিয়ে ক্লান্ত শরীরটা নিয়ে বিছানায় ধপ করে বসে তনুজা। হাত দুটো বিছানায় ঠেস দিয়ে দৃষ্টি মেঝেতে নিবদ্ধ করে নিশ্চুপ রয়। ইভান রুমের মাঝে দাঁড়িয়ে শার্টের হাতার কাছের বোতাম খুলতে খুলতে তনুজার দিকে চাইল। দাঁত দিয়ে ডান পাশে নিম্নষ্ট চেপে ধরে কিছু পলক তনুজাকে দেখল। পরপর গম্ভীর স্বরে শুধোয়, তুমি ঠিক আছো? তনুজা মাথাটা তুলল। ক্লান্তিতে ভারী হয়ে আসা ঘন পল্লব তুলে পূর্ণ দৃষ্টিতে ইভানের দিকে তাকায়। দুজনের চোখে চোখ পড়ল। ইভান ভ্রু বাঁকিয়ে বলল, না মানে তোমাকে কেমন জানি লাগছে, অসুস্থ ফিল করছো কি? তনুজা আর এক দফা বিস্মিত হয়। সত্যি তার কেমন অস্থির অস্থির লাগছে। মাথাটা ঝিমঝিম করছে, সাথে কোনো কিছুই ভালো লাগছে না। মিহিস্বরে জবাব আসলো, না, ঠিক আছে আমি। ইভান শার্টের বাটন খুলতে খুলতে বলল, ও আচ্ছা।
ভেতরে থাকা প্রশ্নটা এবার বেরিয়ে আসতে চাইল। ইভান জিজ্ঞাসা করলো, আচ্ছা একটা কথা, লিমন কিভাবে তোমাকে চিনে? নীতি যেটা বললো কেমন জানি মনে হলো। তনুজার শ্বাস প্রশ্বাস বেড়ে গেল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে বলল, কেমন জানি মানে কি মনে হলো? ইভানের কপালে খাঁজ পড়ে। সে বলে, না তেমন কিছু না। আর আমার প্রথম প্রশ্নের উত্তরটা এখনো দিলে না। তনুজা বসা থেকে ঝট করে উঠে দাঁড়ায়, কথাটা এড়িয়ে যায়। মাথা ধরেছে, ফ্রেশ হব। পরপর লম্বা পা ফেলে ওয়াশরুমে ঢোকে তনুজা। বেসিনের সামনে দাঁড়ায়, ট্যাপটা ছেড়ে 2 হাতে পানি নিয়ে চোখে মুখে ছিটায়। মুহূর্তেই মুখে থাকা পথের আলগা ধুলো ধুয়ে মুছে সাফ হয়ে যায়। ইস, এমনি করেই যদি কিছু মুহূর্ত আর পুরনো স্মৃতি মুখে জমে থাকা আলগা ধুলোর মতন সাফ করা যেত, তাহলে বেঁচে থাকাটা সহজ হতো, নিজেকে হালকা লাগতো। তবে তনুজা দৃঢ় প্রত্যয় নেয় সে নিজেকে দ্রুতই গুছিয়ে নিবে। রাত্রি 11টা বেরিয়েছে। রাস্তার পাশে থাকা ল্যাম্পপোস্টের হলদে বাতিগুলো টিমটিম করে জ্বলছে। ব্যালকনিতে দাঁড়িয়ে ইভান, 2 হাত ট্রাউজারের পকেটে গুজে শটান দাঁড়িয়ে। আজ আর বাইরে যায়নি সে, কেন জানি ইচ্ছে করলো না। তনুজা ধোয়া ওঠা কফির মগ হাতে রুমে আসে। রুমে চোখ বুলিয়ে মগ হাতে রুমে আসে। রুমে চোখ বুলিয়ে ইভানকে দেখতে না পেয়ে ব্যালকনিতে যায়। দিদুন খানিকক্ষণ আগেই বলেছিল, দাদু ভাই আজ বাড়িতেই রাতের খাবার খেলো, বাইরে যায়নি, এটা খুব ভালো। আর এই যে মেয়ে, সব সময় তো দেখি কেমন মুখ ভার করে থাকো। যত অমাবস্যা গ্রহণ যা আছে শব্দ নিজের মুখে লাগিয়ে রাখো। স্বামীর সামনে সব সময় হাসি মুখে থাকতে হয় আর সেজে গুজে। তোমার তো এসবের বালাই নেই। আগে দাদু ভাই রাতে কফি খেত, কড়া করে বানানো, তা আজ তুমি নিজে বানিয়ে নিয়ে দিবা। আবার আগের মতন হোক সে, ওইসব ছাইপাশ গিলার অভ্যাস বাদ ছাদ দিয়ে সুন্দর করে বাঁচতে শিখুক। আরো হেন তেন বলতে থাকে। তনুজা কথা মতো কফি বানিয়ে আনে। রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে ইভান। তনুজা খানিকটা দূরত্বে দাঁড়িয়ে হালকা কেশে নিজের উপস্থিতি জানান দেয়। পরপর কাছে গিয়ে কফির মগ বাড়িয়ে বলল, আপনার কফি। ইভান কিছু না বলে তনুজার মুখের দিকে তাকিয়ে রয়। তনুজা অপ্রস্তুত হয়, ঢোক গিলে বলে, দিদুন পাঠিয়েছে। তনুজার মুখ নিঃসৃত রোবটের মতন শেষোক্ত কথাটা ইভানের কাছে ভালো লাগতো না। ইভানের অবচেতন মন কেন জানি শেষোক্ত কথাটাই বিরক্ত হয়। প্রথমে তনুজাকে কফি হাতে দেখে একটু অবাক হলেও শীতল বাতাসের ছোঁয়ায় মাতাল মনের কোণে শীতলতা অনুভব হয়। ইভান হাতটা বাড়িয়ে কফির মগ ধরতে গিয়ে তনুজার আঙ্গুলে ছোঁয়া লাগে। ইভান পরপর কফির মগে চুমুক বসায়। তনুজা রুমের দিকে অগ্রসর হয়। এমন সময় ঠান্ডা গলার স্বর আসলো, রোজ রোজ তোমায় কোলে তুলে আমার হাত দুটো ব্যথা হয়ে গিয়েছে, তাই বলছি সোজা বিছানায় শুয়ে পড়বে। তনুজার 2 গাল লজ্জায় লাল হয়ে যায়, কান দিয়ে উষ্ণ ধোঁয়া বেরোয়। সে কি ইচ্ছে করে এমন করেছে নাকি? জাগতে গিয়েই তো কাল চেয়ারে ঘুমিয়ে পড়েছিল। তনুজা লম্বা পা ফেলে রুমে চলে যায়। ইভান ছোট করে কফির মগে চুমুক দিয়ে আকাশ পানে তাকায়। সে ভাবতে থাকে কি করবে, জীবনটাকে সবার মতো গুছিয়ে নিবে কি? আগে তনুজার সাথে কথা বলা জরুরি। মেয়েটা আসলেই লাজুক নাকি ভেতরে রহস্য আছে কোনো? মেয়ে মানুষকে বিশ্বাস করতে ইভানের বড্ড বেশি ভয় হয়। আবার যদি সে ঠকে যায়? এখন যেভাবে চলছে দুজন দুজনের মতো দায়িত্ববোধ আর লোক দেখানো সব, দুজনের কারোরই টান মহব্বত নেই। যা হচ্ছে এই নামে মাত্র বিয়ের দায়িত্ব থেকে। ইদানিং মেয়েটা তাকে আকর্ষিত করে, তবে ঠকে যাওয়া প্রতারিত হওয়ার ভয়ে আড়ষ্ট হৃদয় বাঁধ হয়ে দাঁড়ায়। মেয়ে জাতিকে বিশ্বাস করা মানেই চরম ভুল। এই ভুল কি আর একটিবার করবে ইভান? উত্তরে প্রস্তুত করতে পারছে না সে। বড় বেশি দ্বিধা আর দ্বন্দ্বে ভুগছে। দোনোমনো আছে সে। রাত 1টা বাজতে চলছে। মাত্র বাড়ি ফিরেছে দিব্য। মা ফোনের পর ফোন দিয়ে অতিষ্ঠ করে ফেলেছিল। অবশেষে বাধ্য হয়ে কেবল আসলো সে। ডিনারের কথা বলতেই সোজা খাবে না, ক্ষুধা নেই বলে দেয়।
দিব্য বিছানায় বসে মাথা নিচু করে, পাশে শিরিন কান্না ভেজা চোখ নিয়ে বসে। ছেলের মলিন মুখ দেখে ভিতরটা হু হু করে কেঁদে উঠছে। গিলে নেওয়ার শত চেষ্টা করেও ব্যর্থ হয়। দোচোখ বেয়ে দিব্য মায়ের কোলের উপর মাথা রেখে শুয়ে পড়লেন। দুই হাতে কোমর জড়িয়ে পেটে মুখ গুজে বলল, আমা আমায় একটু ভালোবাসবে বাচ্চার মতো? আমার না ভীষণ কষ্ট হচ্ছে, মা আমায় একটু আদর করো না। ইস, ছেলেটা আজ এভাবে বলছে। ওর ভেতরে কতই না কষ্ট হচ্ছে। শিরিনের ভিতরটা মশড়ে উঠল। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে নিঃশব্দে কেঁদে উঠলেন। হাতটা ছেলের চুলের ভাঁজে চলে যায়। মুখে কিছুই বলতে পারলেন না। কিছু সময় নীরবে কাটে। অতঃপর দিব্য বলে, মা তোমার ছেলে খুব খারাপ, খুব খারাপ। ভালো কিছুই হয়নি, সে যা করেছে সব রং ছিল, কোনোদিন ভালো কিছু করেনি। তোমার ছেলে বদমেজাজি, রাগী, তারপর বাজে চরিত্রের। আমি আমি খুব বেশি খারাপ, তাই না মাম্মা? শিরিন সুলতানা নাক টেনে নেন। দিব্যের চুলের থেকে হাতটা সরিয়ে দুই হাতে ছেলের মুখটা উঁচু করে ধরলেন। কপালে সারা মুখে চুমু দিয়ে বললেন, মোটেই আমার ছেলেটা খারাপ নয়। আমার ছেলে আমার কাছে বেস্ট, আমার সোনা বাচ্চা, আমার আদরের মানিক। আমার বাচ্চার তো খুব ছোট, কতটুকুই তার বুদ্ধি, তাই এই বয়সে এটা তো ভুল করলেও সে এতটা খারাপ হয়ে যায়নি। আর তোমার রাগ জেদে আমি কখনোই বিরক্ত হই না দিব্য। এই যে এখন তুমি কেমন চুপচাপ নিয়ে আছো, এইভাবে তোমাকে মানাচ্ছে না। তুমি রাগবে, জেদ করবে, তাতেই আমার কাছে তোমায় মানায়। আমার সোনা বাচ্চাটা, তুমি সবটা ভুলে যাও, নতুন করে শুরু করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। মামা, প্রকৃতির বিচার কথাটা মিথ্যা না। দিব্য সোনা আমার, তুমি তো খুব স্ট্রং, তাহলে আজ কেন এইভাবে বলছো? আর তুমি এমন কোনো বড় অন্যায় করনি। তুমি না জেনেই হয়তো ইভানের উপকার করেছো। তৃষ্ণা কখনো ইভানের বউ হওয়ার যোগ্য ছিল না। দিব্য থামিয়ে দিয়ে বলে, মামা, আমার পাসপোর্ট তো তোমার কাছে, কালকে সেগুলো আমাকে দিয়ে দিও। পাসপোর্টের কথা শুনে বুকের ভিতর ধক করে ওঠে শিরিনের। তবে কি দিব্য বাইরে চলে যাওয়ার ডিসিশন নিয়েছে? রৌদ্র উজ্জ্বল ঝলমলে নতুন দিন। সকাল থেকে কিচেনে রান্না করতে খুব ব্যস্ত তনুজা। নতুন বুয়া এখনো ঠিক করা হয়নি। ওদিকে শিরিন সুলতানার মাথাটা ধরেছে, তাই এখনো নিচে আসেনি। আজ সকাল কাজ ত্রস্ত হাতে একা একাই করছে তনুজা। এতটুকু দম ফেলানোর ফুরসত মিলছে না তার। টেবিলে নাস্তাগুলো এক এক করে সাজানোর সময় তামান্না এসে চেয়ার টেনে বসলো। কপাল কুঁচকে ঠোঁট বাঁকিয়ে বলল, আজ এত বেলা হয়েছে তা কেউ ডাইনিংয়ে এখনো আসছে না যে? আর এসেই বা কী করবে? এখনও তো ব্রেকফাস্টই তৈরিই হয়নি। তা কি এত রান্না করলে যে এত বেলা হয়ে গেল? একা হাতে সবকিছু করতে যে ঢের সময় লাগে। যে নিজে রান্না করে তা কেবল সেই জানে। শুয়ে বসে শরীর না নাড়িয়ে চলা মানুষ তা কি করে জানবে আর বুঝবে? তনুজার জায়গায় অন্য কেউ হলে এভাবে বলতে দুবার ভাবতো না। কিন্তু তনুজার ধাতে নেই কারোর সাথে রুড আচরণ করা। তাই তো সে স্বভাব সুলভ নম্র স্বরে প্রত্যুত্তরে বলল, সরি ফপি, একটু দেরি হয়ে গেল। পরোটা, আলুর দম, কালাভুনা আর সবজি। সামনে পরোটার প্লেট থেকে একটা পরোটা উঁচুতে তুলে নাক সিটকে তনুজার দিকে তাকালো তামান্না। রুড়ো গলায় চেঁচিয়ে বলল, পরোটা? আমার রুটি কই? পরোটা বানিয়েছো ঠিক আছে, তবে জানো না তুমি আমি তেলে ভাজা পরোটা খাই না। আমার জন্য তেল ছাড়া সেঁকে নিতে পারতে। তেলে চুপচুপ করেছো সবগুলো। এখন আমি কি দিয়ে ব্রেকফাস্ট করব শুনি? ছোট্ট একটা দীর্ঘশ্বাস বেরোয় তনুজার বুক ছিঁড়ে। পর পর বলে ওঠে, আপনার জন্য রুটি করেছি, কিচেনে আছে, নিয়ে আসছি। এই বলে কিচেনে পা বাড়াবে তনুজা, এমন সময় নজরে আসে গায়ে আঁটোসাঁটো পিঙ্ক রঙের শার্ট, হাতার আস্তিন কনুই অব্দি গোটাতে এদিকে তাকিয়ে সিঁড়ি ভেঙে নামছে ইভান। ইভানের মুখাবয়ব বড্ড শান্ত, ধূসর চোখ জোড়ায় স্থির। সেদিনের কথা মনে পড়তেই তনুজা চমকায়, অপ্রস্তুত হয়। সবটা শুনে থাকলে যদি সেদিনের ন্যায় ফুপিকে তেড়া করে কিছু বলে ওঠে ইভান, এই নিয়ে তনুজার ভিতর আতঙ্কের সৃষ্টি হয়।
পরপর নজর সরিয়ে তনুজা কিচেনের দিকে পা বাড়ায়। ইভান চেয়ার টেনে বসে। এক এক করে নূরজাহান বেগম, তারপর দিব্যর বাবা শাহরিয়ার মির্জা আসলেন। ইভান প্রথমে কথা তুলল। দিদুন, শুধু রান্নার জন্য 2টো বুয়া রাখবে। তুমি না পেলে আমায় বলবে, আমি আজকের মধ্যেই ঠিক করে দেব। নূরজাহান বললেন, একটা তো ধোয়া মোছার জন্য আছেই, আর রান্নার কাজে সাহায্য করার জন্য আবার 2টো দিয়ে কি হবে দাদু ভাই? বাড়ির বউ আছে, কাল ওটাকে বিদেয় দিয়েছি, আর একটা ধীর স্থিরভাবে দেখে শুনে ঠিক করব। তনুজার কলেজ আছে, তার উপর একজনকে সবসময় অহেতুক অর্ডার করা মানে তার উপর জুলুম করা। যারা নিজে কিছু না করে অর্ডার করবে তাদের জন্য হলেও দরকার আছে। আচ্ছা, তোমাকে দেখতে হবে না, আমি নিজেই আজকে 2জনকে ঠিক করে পাঠিয়ে দিব। নূরজাহান ঢের বিরক্ত হয়, তবে আর কথা বাড়ালেন না। তামান্নার মুখটা থমথমে হয়ে যায়, ভেতরে ভেতরে রাগে হিসহিস করতে থাকে। ভাইপো ইনডিরেক্টলি বলল তার বউয়ের উপর অহেতুক অর্ডার করে সে। মুখটা রাগে অন্ধকার হয়ে যায় তামান্নার। নূরজাহান তামান্নাকে উদ্দেশ্য করে শুধালো, নীতি পৌঁছে গিয়েছে কি? ফোন দিয়েছে? তা আজ এত তাড়াহুড়ো করে গেল, না খেয়ে দিয়ে সাত সকালে রওনা দিল যে? পরীক্ষা টরীক্ষা আছে নাকি? খানিকক্ষণ আগে আমি ফোন করেছিলাম, এখনো পৌঁছায়নি। আজকে নাকি ওর প্রেজেন্টেশন আছে, তাই সকাল সকাল চলে গিয়েছে। প্রেজেন্টেশন কি তা নূরজাহানের বোধগম্য হয় না, তবে বুঝলেন পরীক্ষার মতোই জরুরি কিছু একটা। তনুজা খাবার সার্ভ করছিল। আগে নূরজাহান আর চাচা শ্বশুরের প্লেটে পরোটা দেয়, তারপর ইভানের প্লেটে দিতে নেয়। ইভান চোখ তুলে তনুজার দিকে তাকালো। কিছু নোটিশ করে ইভানের কপাল কুঁচকে আসে। ইভান ভ্রু নাড়িয়ে ইশারা করে। তনুজা বুঝতে না পেরে বোকা বোকা চোখে চাইল। ইভান এবার এক আঙ্গুল নিচের কপালে ডলে ইশারা করে ফিসফিসিয়ে বলে, আটার ডো। ওহ, অস্ফুটে আওড়ায় তনুজা। পরপর বুঝতে পেরে শাড়ির আঁচল টেনে কপালটা ডলে নেয়। মুহূর্তেই শুকিয়ে যাওয়া আটার খুঁতখুঁত শাড়ির আঁচলে জড়ায়। সবার খাওয়া দাওয়ার মাঝ পর্যায়ে দিব্য এসে বসে। মুখটা তার শুকনো, আশেপাশে তার নজর নেই। শাহরিয়ার মির্জা চোখ তুলে ছেলের দিকে চাইলেন, গম্ভীর মুখে শুধালেন, দিব্য, এসব কি শুনছি? দিব্য নির্লিপ্ত, সেকেন্ডেই পড়ে নেয় বাবাকে। বাবা কি বলবে তা যেন দিব্যের আগে থেকেই জানা। শাহরিয়ার সাহেব বলতে থাকেন, তোমার মাম্মা যা বললো তা সত্যি? তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? তুমি ইউএসএ চলে যাবে? দিব্য ছোট্ট করে জবাব দেয়। উপস্থিত সবাই অবাক হয়। শাহরিয়ার সাহেবের মুখটা আরেকটু গম্ভীর হয়ে আসে, কপালে প্রগাঢ় খাঁজ পড়ে। ভরাট স্বরে ফের জিজ্ঞেস করলেন, হঠাৎ এই সিদ্ধান্ত? এমনি। ছেলের জবাব বড্ড গা ছাড়া আর হেয়ালিপূর্ণ মনে হলো শাহরিয়ার মির্জার। চোখ মুখ শক্ত হয়ে আসে এবার। মোটা গলায় বললেন, এমনি মানে? যখন পড়াশোনার জন্য যেতে বলেছি তখন তো যাওনি? তোমার নাকি দেশে থাকতে ভালো লাগে না? বাইরের দেশে ভুঁয়ে অচেনা লাগে, অপরিচিত সবার মাঝে তোমার ভালো লাগে না? থাকতে পারবে না তুমি? দেশের বাইরে বেরোলে চেনা মুখ, অপরিচিত সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। নিজের চেনা শহর ছেড়ে অন্য দেশে অন্যায় গিয়ে থাকতে গেলে তোমার দম বন্ধ হয়ে যাবে, এমনই অজুহাত দিয়েছিলে। তাই এখন হুট করে এমন সিদ্ধান্ত নিতে বলছে কি? আমার মাথায় ধরছে না। তোমার ডিসিশন শুনে তোমার আম্মু তো অসুস্থ হয়ে পড়েছে। যাই হোক, তুমি এসব চিন্তা বাদ দাও। অফিসে জয়েন না করতে চাও না করো, বিসিএস না দাও, বা তোমার যেটা ইচ্ছা সেটাই করো। দিব্য খাবার মুখে পুরে চিবুতে চিবুতে বলল, আমি মামার সাথে ফোনে রাতে কথা বলেছি, মামাকে সব ব্যবস্থা করতে বলেছি, আর আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি, নট হুট করে। আর তখনকার দিব্যর সাথে আজকের দিব্যকে মেলাতে যেও না বাবা। তুমি এতটাও বড় হয়ে যাওনি দিব্য যে নিজের সিদ্ধান্ত নিজে নিবে। তোমার ভালো মন্দ সিদ্ধান্ত নেওয়ার জন্য তোমার বাবা মা বেঁচে আছে। ইভান মুখে থাকা খাবার চিবিয়ে যাচ্ছে। কেন জানি খানিকক্ষণ আগের মতো স্বাদ তৃপ্তি নিয়ে খাওয়া যাচ্ছে না। গলধকরণ করতে কষ্ট হচ্ছে। ইভানের অবচেতন মন দিব্যর এই সিদ্ধান্তের বিপক্ষে। মনের কোণে জমে থাকা রাগ ক্ষোভের পর্দা যেন দূরে সরতে চাইছে।
সেখানে ছোট ভাইয়ের জন্য ফের আগের মতো এক টুকরো নির্মল ভালোবাসা, আদর, স্নেহ ভিড় জমাচ্ছে। দিব্যের বাইরে যাওয়ার সিদ্ধান্ত শুনে কেমন মুষড়ে উঠল হৃদয়টা। পরম স্নেহ মাখা কণ্ঠে নিষেধ করতে ইচ্ছে করলো, তবে অদৃশ্য একটা বাধা থাকায় মনে হওয়া কথাটা আর বলে ওঠা হলো না ইভানের। তারপরও অন্তরাত্মা চাইছে দিব্যর সাথেই থাকুক। কথা না হলো চোখের দেখা তো হয়, হাজার হোক ভাই তো। নূরজাহান রুষ্ট কণ্ঠে বললেন, বুঝি না বাপু, তোমাদের এক একজনের মতিগতি বোঝা বড় দায়। কখন কার কি মনে ওঠে আর তাই করে বসো। ঠিক বিদেশ বিয়ে, ওই সাদা চামড়া আর পাটের আঁশের মতো সোনালি চুলওয়ালা বিদেশিনী বিয়ে করবে। সবাই চুপচাপ থাকলেও নৃত্য ফিক করে হেসে ওঠে। তনুজা একপাশে চুপচাপ দাঁড়িয়ে। শাহরিয়ার মির্জা আদেশের সুরে বললেন, দিব্য, তুমি আমাদের একমাত্র সন্তান। তোমার মা তোমাকে ছাড়া থাকতে পারবে না, শুনেই অসুস্থ হয়ে পড়েছে। তুমি যাওয়ার পর একদম শয্যাশী হয়ে যাবে, আমি শিওর। তাই বলছি, পাগলামি বাদ দাও। দিব্য নির্বিকার ভাবে বলল, সরি বাবা, সম্ভব না। আমি মামার সাথে কথা বলেছি, যত তাড়াতাড়ি সম্ভব সব প্রসেস যেন শেষ হয় বলে দিয়েছি। আর আমি আমার সিদ্ধান্তে অটল, অনর। শাহরিয়ার মির্জা এবার তেতে উঠলেন, কণ্ঠটা বেশ চড়িয়ে বলল, ছোট থেকে তুমি জেদি, রাগী, ঠিক আছে। তোমার যা মন চায় তাই করো, সেটাও ঠিক আছে। তাই বলে আমাদের একটা কথাও রাখবে না, এটা কখনোই আশা করিনি তোমার কাছ থেকে। সেই তখন থেকে নিজেকে, নিজের মেজাজকে শান্ত রাখার আপ্রাণ চেষ্টা করছিল দিব্য। বাবার কথায় এবার আর শান্ত থাকা হলো না। ঝট করে মেজাজটা চটে গেল, ক্ষিপ্ত হলো সে। বসা থেকে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠল, হ্যাঁ, আমার যা মনে হয় আমি তাই করি, আর সেটা সবার কাছে সবসময় রং হয়। আর এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি চাইবো সেখানে কেউ হস্তক্ষেপ করবে না, কারো মতামত আমার উপর চাপিয়ে দিবে না। আমার মনে হয়েছে তাই আমি বাইরে যেতে চাচ্ছি। সেখানে মাম্মা, তারপর তুমি। এত বাধা কেন দিচ্ছ বলো তো? ছেলের দিকে অসন্তুষ্ট চাউনিতে চাইলেন, ধমকের সুরে বললেন, দিব্য, গলার স্বর নামিয়ে কথা বলো। এভাবে কথা বলে নিজেকে আরো বেয়াদব প্রমাণ করো না। বাবার কথাই রাগ হুড়হুড় করে বাড়ল। স্বভাব সুলভ রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে টেবিলের উপর থাকা কাঁচের জগটা এক হাতে ধাক্কা দিয়ে ফেলে দিল। চোখের পলকেই সুন্দর দেখতে কাঁচের জগটা টুকরো টুকরো হয়, সাথে কাঁচ ভাঙার শব্দে কেউ কেউ কেঁপে উঠল। দিব্য কোনো দিকে নজর না দিয়ে হনহনিয়ে বেরিয়ে গেল। মুহূর্তেই পরিবেশটা নিস্তব্ধ আর থমথমে হয়ে যায়। কয়েকদিন পর চাঁদনি রাত, খোলা আকাশ, সাথে মৃদুমন্দ দক্ষিণা বাতাস। ব্যালকনিতে দাঁড়িয়ে ইভান আর তনুজা। ইভানের হাতে কফির মগ, খানিকটা দূরত্বে দুই হাত বুকে ভাঁজ করে আকাশ পানে চেয়ে আছে তনুজা। মৃদু বাতাসের শাড়ির আঁচলটা হালকা উড়ছে শ্যামাবতীর কপালের বেবি হেয়ার। এই দৃশ্য কারো হৃদয়ে ঝড় তুলছে তা কি জানে? শূন্য দৃষ্টিতে চেয়ে থাকা শ্যামাবতী, সে যে বড্ড বেখেয়াল। কফির মগে শেষ চুমুক দিয়ে মগটা পাশে নামিয়ে রাখে ইভান। এক পা দুপা ফেলে তনুজার দিকে এগোয়। হঠাৎ ঘাড়ে গরম নিঃশ্বাসের বর্ষণে তনুজার সম্বিত ফিরে পায়। পরপর দুটো শক্ত উষ্ণ হাতের ছোঁয়া পায় কোমরে, যে ছোঁয়ায় তনুজার পায়ের পাতা শিরশিরানি দিয়ে ওঠে। কেঁপে ওঠে পেলাব শরীর। ইভান তনুজার কাঁধে থুতনি রাখে, মোহময় স্বরে ডাকল, তনুজা। তনুজার রুহু সহ সমস্ত কায়া কেঁপে উঠল যেন। এই আদুরে মোহময় ডাকে হৃৎপিণ্ড ছলাৎ করে উঠল। গলাটা চৈত্রের খরার ন্যায় শুকিয়ে আসছে। জিভ দিয়ে ঢোক গিলে গলা ভিজিয়ে নেয় তনুজা। অস্ফুট স্বরে বলে, ইভান এক হাতে তনুজাকে নিচের দিকে ঘুরিয়ে নেয়। পরপর পুরুষালী শক্ত রুক্ষ দুটো হাতে তনুজার পিঠ জড়িয়ে ধরে। ইভানের উষ্ণ নিঃশ্বাস তনুজার চোখে মুখে আছড়ে পড়ছে। ইভানের গভীর নজর জোড়া তনুজার ভীতু মায়াবী মুখ বিবরে চেয়ে রইল নির্নিমেষ। তনুজা ও চোখে বেশিক্ষণ চেয়ে থাকতে পারল না। ওই চোখ দুটো কেমন অদ্ভুত ঠেকছে। ও চোখ দুটোতে নজর রাখতেই বুকের ভিতরটা এফোর ওফোর করে যাচ্ছে। তনুজা যেন ওই গভীর নজর জোড়ায় বিলীন হয়ে যাবে। পরপর দুটি নামিয়ে নেয়,
পরপর দৃষ্টি নামিয়ে নেয় তনুজা। ইভান তনুজার কপালে কপাল ঠেকায়। সফট ভয়েসে বলে সে। আমার এখন মনে হচ্ছে আসলে প্রণয় শুরু হতে হয় বিয়ের মাধ্যমে, যে বাঁধনটা দৃঢ়, শক্ত, মজবুত হয়, যেখানে প্রতিটা মুহূর্ত থাকে হালাল, পবিত্র, দুজন দুজনের দিকে তাকানোতেও থাকে নেকি। দিন যায়, বাড়ে একে অপরের প্রতি ভালোবাসা, টান, মহব্বত। তনুজার নিঃশ্বাস ক্রমশ বাড়ছে, সাথে বাড়ছে অজানা আতঙ্ক, ভয়। ইভান সোজা হয়ে দাঁড়ায়। ইভানের হাত দুটো আস্তে আস্তে তনুজার মসৃণ কোমরে নামে। একটু থেমে পূর্ণ দৃষ্টিতে তনুজার দিকে চেয়ে আওড়ায়। তনুজা, তুমি আমার অতীত সম্পর্কে অবগত। আমার ব্যাপারে সবটা জেনে বুঝে আমাদের এই সম্পর্কের একটা সুন্দর সূচনা করবে কি? আমি জানি তুমি সদ্য ফোটা ফুলের ন্যায় পবিত্র, সেখানে আমার অতীতটা তোমার মতো অত সুন্দর নয়। আমার অতীতে এক বিশ্বাসঘাতিনী ছিল,